এই এনসিপিকে আসলে বিএনপি কিভাবে দেখছে? তাদেরকে কি কোনো শক্ত প্রতিপক্ষ মনে করছে কিনা? এনসিপি বয়স এখনো হয়তো 6 মাসও পারে। বিএনপি তাদেরকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করে না। স্বেচ্ছাসেবক দলের একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত। কালার করতে চাচ্ছে, বিএনপি সন্ত্রাস করছে। তারেক রহমান সাহেব একদম জিরো টলারেন্স। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আমাদের বগুড়ার যে পার্কটির কথা তুলে ধরেছেন, তো সেই পার্কটি নিয়ে আসলে কি ভাবছেন এখন আপনারা? সামনে আসন্ন জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন ঘিরে জনমনে ধোঁয়াশা ইতিমধ্যে কাটতে শুরু করেছে। এই নির্বাচন নিয়ে বারংবার কথা বলেছে বিএনপি। দীর্ঘ 17 বছর পর এই নির্বাচন আসলে কেমন হতে যাচ্ছে, কেমন দেখতে যাচ্ছে বিএনপি, এটি নিয়েই আমাদের আজকের আলোচনা। এ বিষয়ে স্টুডিওতে আলোচনা করতে আমাদের সাথে আছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং 2 বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আসগর তালুকদার হেনা। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। সরাসরি আমি আসলে আলোচনায় চলে যেতে চাচ্ছি এবং আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন। আমি আসলে শুরুতেই আপনার কাছ থেকে যেটি জানতে যাচ্ছি, এই যে দীর্ঘ 16 বছর যাবৎ বিএনপি আসলে বিভিন্ন দাবি দাওয়া তুলেছে এবং বিভিন্ন আন্দোলন এবং দাবির সাথে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচন, এবং তারা বারবারই বলেছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নির্বাচনটা খুবই প্রয়োজনীয়। কিন্তু সামনের নির্বাচনটি নিয়ে আসলে কি ভাবছে বিএনপি, কেমন হবে বলে আশা করছে? সবাই দেখতে পাচ্ছে যে উন্নয়নের নামে কি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তার দেশে পাচার করে দিয়েছে। এইখানে এই যে জায়গাগুলো যখন নির্বাচিত সরকার থাকে তখন কিন্তু তাদের একটা দায়বদ্ধতা থাকে, জনগণের কাছে তাদের একটা প্রতিশ্রুতি থাকে। এই কাজগুলো তারা যারা না করে, ভালো কাজগুলো তারা করবে। এই জন্য জনগণের ম্যান্ডেট হলো ভোটের মাধ্যমে তাদের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে। তো সেটা না থাকার কারণে এই 17 বছর যারা এই রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ধীরে ধীরে 17 বছর যে আন্দোলন, বিএনপি যে আন্দোলন করেছে, ভোটের জন্য আন্দোলন করেছে, আইনের শাসনের জন্য, তার ন্যায় বিচারের জন্য, খুনের বিচার চেয়েছে, এইগুলিতে ধীরে ধীরে একটা পর্যায়ে মানুষের মধ্যে ক্ষোভ জমে থাকার পরে আপনার 24শে যে 5ই আগস্টে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্যে দিয়ে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যে আসতে, এটা হলো মানুষের, বাংলাদেশে 18 কোটি মানুষের একটা সরকার, সে সরকার নিরপেক্ষ একটা সরকার হবে। এই সরকারের কাছে মানুষ আশা করে যে তাদের যে ন্যূনতম যে দায়িত্বগুলো আছে সে দায়িত্ব পালন করে বাংলাদেশে একটা ঐতিহাসিকভাবে সারা বিশ্বের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা নির্বাচন করবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তাদের আগামী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কারা করবে সেই জনপ্রতিনিধি তারা খুঁজে নেবে। এটাই বিএনপি আসলে আশা। বিএনপি তো নির্বাচন চাচ্ছে একটা কারণে, মানুষের জনগণের অধিকার জনগণের কাছে ফিরে দেওয়ার জন্য। এবং নির্বাচন শুধু একটা নির্বাচন নয়, নির্বাচন হলো মানুষের কাছে প্রতিশ্রুতি যে আমি জনগণের কাছে যেন কী করতে চাই, রাষ্ট্রের জন্য কী করতে চাই। এই ভাবনা চিন্তা থেকে মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয় যে কাদেরকে ভোট দিলে রাষ্ট্র কাদের হাতে নিরাপত্তা থাকবে, সেটাই জনগণের সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নিরপেক্ষ এবং সুন্দর একটা আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এটা বিএনপি চায়। এটা কিন্তু এখানে আমার একটি প্রশ্ন আছে, যেটি আসলে বিএনপি বারবারই বলছিল নির্বাচনের কথা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করলেন এবং এনসিপির নেতারাও যেটি বারবার বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য নয়, তার দায়িত্ব হচ্ছে সংস্কার করা এবং বিচারের কথা যেটি বারবারই উঠে আসছিল। কিন্তু আসলে এই জায়গাতে কি মনে হচ্ছে না যে বিএনপি সংস্কার এবং বিচার থেকে একটু দূরে সরে এসে শুধুমাত্র নির্বাচন চাচ্ছে, বা যদি নির্বাচন এখন চেয়েও থাকে সেটি কেন? আসলে এটা আসলে আমাদের একটু বোঝার ভুল আছে। আপনারা একটা খেয়াল করে দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারকে সবচেয়ে বড় সাপোর্ট যেটা দরকার, সেটা কিন্তু বিএনপি প্রথম থেকে বলেছে যে এই সরকার আমাদের সরকার, এই সরকার জনগণের সরকার, এই দেশে বাংলাদেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্র প্রতিনিধিত্ব করার জন্য একটা সরকার দরকার। সেই সরকার আমরা যতটুকু সত দরকার বিএনপি সবসময় দিয়ে আসবে। কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সরকারটাতে যে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন চলবে তার কারণে নির্দিষ্ট একটা সময়সীমা বলতে মানুষের কাছে। এই যে আপনি বললেন যে এই কথাগুলো কিন্তু দেখবেন যে
যারা বলছে যে অনির্দিষ্টকাল, এটা কিন্তু স্বৈরাচারের সাথে কথা মিল থাকবে। তারা কিন্তু যারা কোনো কাজের একটা মেয়াদ থাকে না, সেটা কিন্তু কোনো ভালো কিছু থাকতে পারে না। প্রত্যেকটা সরকার একটা মিনিমাম একটা তাদের মেয়াদ থাকতে হবে। তো যে সরকার জনগণের জন্য আসছেন তত্ত্বাবধায়ক হিসেবে, জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করে দেবেন এবং কিছু বিচারের কথা বলেন। বিচারের কথা তো বিএনপি বলছে, কি যারা দেশকে ধ্বংস করে দিয়েছে, যারা দেশের আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থনৈতিক ধ্বংস করেছে, আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, তাদের বিচার তো হতেই হবে। সেটা তো প্রত্যেকটা রাজনৈতিক দল তাতে রাজনৈতিক সনদ হিসেবে আমাদের 24-এ যে গণঅভ্যুত্থানের যে চেতনা, তার সেখানেই তো আমাদের উল্লেখ করা থাকবে এবং আছে। এই বিচার থেকে কিন্তু কারো কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কেউ যদি আপনাকে বলেন বিচারের দোহাই দিয়ে, অন্য কিছু দোহাই দিয়ে যদি আমাদের লং টাইমকে আমাদের নির্বাচনের ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়, আমাদের মতামতকে প্রতিষ্ঠিত করা যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা খারাপের দক্ষিণ হবে। আপনি খেয়াল করে দেখবেন যে যারা এটা চাচ্ছে, আমার মনে হয় যে তারা জনগণের কাছে মুখোমুখি হতে তারা ভয় পাচ্ছে। বিএনপি কিন্তু বলছে না যে আপনি কালকেই নির্বাচন দেন। বিএনপি বলছে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে মানুষ আশ্বস্ত হবে যে আমরা এই সময়ের মধ্যে ধীরে ধীরে আমরা অন্য অন্য সংস্কার কাজ হবে এবং ধীরে ধীরে আমরা নির্বাচনের দিকে যাব। এবং যেটা বলছিলেন যে বিএনপির কথা যে সুনির্দিষ্ট একটি সময় যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, তিনি এপ্রিলে জাতীয় নির্বাচনের কথা বলেছিলেন, কিন্তু বিএনপি বারবারই শুরু থেকে বলে আসছিল যে আমরা ডিসেম্বরে নির্বাচন যাচ্ছি। সেটি পরে যখন তারেক রহমানের সাথে বৈঠক করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি মনে হলো যে সম্ভাব্য ফেব্রুয়ারিতে। তো কেন মনে হচ্ছে যে এই এপ্রিলে না করে বা জুন মাসের দিকে না করে কেন ডিসেম্বর অথবা ফেব্রুয়ারিতে, কি মনে হয়? আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচনের কিছু পরিবেশ আছে। হ্যাঁ, নির্বাচনের আমাদের দেশে 6 ঋতুর দেশ, আপনারা জানেন। তার মধ্যে সবচেয়ে বেশি হলো শীত, গ্রীষ্ম এবং বর্ষা, এই 3টা কারণ। আমাদের দেশে সাধারণ নির্বাচনগুলো হয় শীতের মধ্যে, যে সময় আপনার আবহাওয়া ভালো থাকে, আমার হলো পরিবেশ ভালো থাকে এবং ঝড় বৃষ্টি থাকে না। সেই সব বাচ্চাদের পরীক্ষা শেষে স্কুল কলেজের পরীক্ষা থাকে, সব কিছু মিলে কিন্তু ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে নির্বাচনটা আমাদের দেশের জন্য সবার জন্য একটা সুবিধাজনক সময়। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি পরে মার্চে শুরু হয়, তারপরে এইচএসসি পরীক্ষা তার শুরু হয়, তারপরেই কিন্তু দেখবেন যে মে জুন থেকে শুরু হয়ে যায় বর্ষা, আমাদের আবার সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের বর্ষা। এই সময়গুলোকে আমাদের যখন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, দেখবেন জনগণের কথা কিন্তু ভাবতে হবে, মানুষের কোন সময়টা নির্বাচন করা হবে। মাঝখানে কিন্তু আমাদের রমজান আছে। তো এই সব কিছুর সময় কিছু আপনি হিসাব মিলে কিন্তু দেখা যায় যে ডিসেম্বর হলে সবচেয়ে নির্বাচনের জন্য সবার জন্য একটা ভালো সময়টা কাজে লাগাতে পারে। আর তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে, সবাই কিন্তু বলেছে যে যৌক্তিক সময় 1.5 বছর থেকে 15-2 বছর তত্ত্বাবধায়ক সরকারের জন্য কাজ করা কিন্তু একেবারে কম সময় না। এই সময়ের মধ্যে নির্বাচনটা করা যাবে। তো কিছু কিছু মানুষ বা কিছু কিছু নতুন সৃষ্টি করা দল হয়তো তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে। কেন দিতে চাচ্ছেন জানি না। এটা হয়তো এই কথা আমি এই জন্য বলছি না যে একটা বিতর্কিত সৃষ্টি করা যাবে না, কিন্তু বেশিরভাগ মানুষ চায় একটা যৌক্তিক সময় ধরে নির্বাচন। তারপরে সরকার আপনারা দেখবেন যে তারা একটা নির্বাচনের ডেট ঘোষণা করলো। আর একটা রাজনৈতিক দল আছে যারা দেখবেন ধর্মীয় রাজনৈতিক দল, তারাও কিন্তু বলেছে যে রোজার পূর্বেই নির্বাচন করলে কিন্তু ভালো হয়। তো রোজার পূর্বেই যদি নির্বাচন করলে ভালো হয়, তা রোজাদের শুরু হয় মার্চ মাসে, তাহলে নিশ্চয়ই ফেব্রুয়ারি। তাহলে আপনি তো কথা, তাহলে ডিসেম্বর ফেব্রুয়ারি জানুয়ারি এটা কিন্তু খুব বেশি দূরে নয়, খুব কাছাকাছি। তো বিএনপি ডিসেম্বরের কথাই বলেছে যে ডিসেম্বরের মধ্যে করতে, ডিসেম্বর না করতে জানুয়ারি করতে পারতেন, সেটাও ঠিক হতো। মানে আপনি এটা নভেম্বরের শেষের দিকে করতে পারতেন। এটা সময়টা বলা হয় মানে কি, একটা সুন্দর সময়কে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, সেই সময়ের মধ্যে আপনি ইচ্ছা মতন করে আপনি সাজিয়ে নিতে পারেন। তো ডিসেম্বর মানে এই না যে ডিসেম্বরে না করলেই আমরা মানবই না, তা তো নয়। এই ডিসেম্বর সময়টা আপনাকে একটা ভালো সময়টা আপনার সামনে উপস্থাপন করা হলো, আপনি সেই ভালো সময়টাকে কাজে লাগানোর জন্য এটা উপযুক্ত সময় করবে। তো এইটা যখন দেশের মধ্যে এরকম পরিস্থিতি, আলোচনা পক্ষে এবং বিপক্ষে হয়েছে, এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার আপনারা দেখেছেন যে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করতে, এপ্রিলের তারিখ ঘোষণা করার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু এপ্রিলের নির্বাচনের কী প্রভাব পড়তে পারে, ভালো কি খারাপ হতে পারে, সেটা কিন্তু সবাই তুলে ধরেছে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস মহোদয় আপনার লন্ডনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। সেখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন এবং উনি আলোচনায় আমাদের প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন যে আসলে যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন আসলে এপ্রিলের চেয়ে ফেব্রুয়ারিটাই যৌক্তিক হবে। তো উনি কিন্তু যৌথ বিবৃতিতে উনি কিন্তু এটা সাদরে গ্রহণ করেছেন এবং উনি ডিক্লার দিয়েছেন যে ইনশাল্লাহ আমরা আগামী আমাদের কাজগুলো গুছিয়ে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবো। তো এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন দেখেন বলেছে, এটা কিন্তু পরাপলে কিন্তু সবাই কিন্তু মেনে নিয়েছে এবং সবাই কিন্তু আশ্বস্ত হয়েছে এবং মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আমরা গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছি। এটাই আমাদের একটা ভালো লক্ষ্য। এবং আপনি বলছিলেন উপযুক্ত এবং যৌক্তিক সময়ের কথা। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এই যে 3 বারের নির্বাচন হলো, গত নির্বাচনগুলো আমরা ডামি নির্বাচন দেখেছি, আমরা রাতের ভোট দেখেছি, আমরা বিনা ভোটের নির্বাচন দেখেছি এবং আপনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তো আপনি আসলে দেখেছেন যে নির্বাচনের সময় বিএনপির অনেক নেতাকর্মীকে বা অন্যান্য দলের নেতাকর্মীকে কারাবরণ গ্রহণ করতে হয়েছে নির্বাচনের আগ মুহূর্তে। তো এই নির্বাচনটা আসলে কেমন দেখতে চাচ্ছেন বা এই নির্বাচনে কি সেরকম কোনো আশঙ্কা করছে কিনা বিএনপি, কি মনে হয়? এটা অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা এই নির্বাচনটা মানুষ কেমন দেখতে চায়। তো এই নির্বাচনটা আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে একটা সবচেয়ে সুন্দর, নিরপেক্ষ এবং সবচেয়ে বলিষ্ঠ নির্বাচন হবে, এটা মানুষ প্রত্যাশা করে। যে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের হারানো গণতন্ত্র ফিরে পাবে, মানুষের হারানো অধিকারটা ফিরে পাবে এবং মানুষের তার নিজস্ব মতামত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় কোন ধরনের দলকে, কোন ধরনের নেতৃত্বকে তারা প্রতিষ্ঠিত করতে চায়, তারা প্রতিষ্ঠিত করতে পারবে। আপনার এটা সবাই প্রত্যাশা করে। আমরা চাই যে বাংলাদেশে একটা সুষ্ঠু এমন একটা নির্বাচন হোক যে কোনো পক্ষই যেন কোনো প্রশ্ন করতে না পারে এবং সারা বিশ্ব যেন দেখুক যে আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে পারি, যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের বিচার ব্যবস্থা ফিরে আসবে, যে গণতন্ত্রের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতাগুলো ফিরে আসবে, আমাদের মৌলিক অধিকারগুলো ফিরে আসবে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবে, এটা আমাদের কাছে প্রত্যাশা। আসন্ন নির্বাচনে বিএনপির আরেকটি বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে, সেটাই হচ্ছে যে এই যে বিভিন্ন আমরা অনেক সময় দেখছি, অনেক সময় আমাদের নিউজ করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। সম্প্রতি যদি একটি ঘটনার কথা বলি, স্বেচ্ছাসেবক দলের একজন একটি খুনের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাকে হচ্ছে বহিষ্কারও করা হয়েছে এই বিষয়ে। তো এই যে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য, অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিচ্ছে, এতে করে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে বিএনপি এতে করে পদক্ষেপও নিচ্ছে, বহিষ্কার আদেশ দিচ্ছে, কিন্তু তারপরেও এটিকে থামানো যাচ্ছে না। তো আসন্ন নির্বাচনে এই বিষয়টা নিয়ে আসলে কি ভাবছে বিএনপি, বা এই বিষয়টা আসলে কতটুকু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? আসলে আপনি যা বলছেন এটা আমরা ধরে নিচ্ছি যে আংশিক কিছুটা সত্য, আবার কিছুটা অতি রঞ্জিত আছে। আপনারা ধরলেন যে প্রতিপক্ষ যারা আছে তারা চাচ্ছে যে বিএনপিকে কালার করতে চাচ্ছে, আমাদের একটা অন্যরকম একটা রং দিতে চাচ্ছে যে বিএনপি সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, খুন করছে। এইরকম করে কিছু কিছু রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতা যেতে চায়, তারা দেখছে বিএনপির এই জনপ্রিয়তা যদি নষ্ট করা না যায়, বিএনপি যদি মানুষের কাছে তাদেরকে দূরত্ব সরা না যায়, তাহলে তো বিএনপির সাথে হয়তো নির্বাচনের যুদ্ধে তারা পেরে উঠবে না। এটাও তাদের একটা কৌশল হতে পারে। আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে অপরাধীতে আসলে আপনি সবসময় চিনতে পারবেন না কে কী অপরাধী কোথায় আছে, কিন্তু অপরাধীতে একটা সতর্ক বাড়ি দিয়েছেন। আমরা জানেন যে আমাদের এই বিষয়ে আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব একদম জিরো টলারেন্স। উনি বলেছেন যে যে কোনো বিষয়ে দলের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয়ে যে কোনো ধরনের অকারেন্সের সাথে সাথে জড়িত থাকে তাকে দলীয় শাস্তি ভোগ করতে হবে এবং দেশে প্রচলিত আইনে যে শাস্তিটা সেটাও তাকে ভোগ করতে হবে। কারণ বিএনপি এই ব্যাপারে কখনো আপোষ করে নাই। ইতিমধ্যে আপনারা দেখাচ্ছেন যে 5ই আগস্টের পরে দলের অনেক হয়তো নেতাকর্মীরা যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল, কিন্তু তারপরেও তারা যে কোনো কারণে হলো কোনো ক্রাইমের সঙ্গে তারা জড়িত হয়ে গেছিল, তাদেরকে বিএনপি রাজনৈতিকভাবে তাদেরকে শাস্তি দিয়েছে, বহিষ্কার করেছে আজীবন, এবং আইনগতভাবে তাদেরকে পদক্ষেপ নেওয়া তাদের প্রশাসনকে তারা বলেছে। আমরা সর্বশেষ বলেছেন বগুড়ার যে ঘটনাটা, আমরা এটা
প্রত্যেক হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। আমরা সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের যা জড়িত ছিল তাদেরকে ইতিমধ্যে আদালতে বহিষ্কার করা হয়েছে এবং আমরা আইনের শাসনে প্রতিষ্ঠিত করার জন্য সেই পরিবারের প্রতি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা যতটুকু পারবো তারেক রহমানের নির্দেশে আমরা তার পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আইনের যত সমস্ত দিক আছে এবং যদি আইনগত সহায়তা লাগে বিএনপির যে আইন সেল আছে সেই সেল থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আইনগত তাদের সহায়তা দেওয়ার জন্য। তা আমরা সর্বাত্মকভাবে চাচ্ছি যে যারা দোষী তারা যে দলই করুক না কেন তাদের উপযুক্ত শাস্তি হোক এবং বিএনপির সঙ্গে যদি কেউ যদি জড়িত থাকে মনে করে যে তারা কোনো পার পেয়ে যাবে তাহলে ভুল হবে। তারেক রহমান সাহেব এই বিষয়ে ভীষণ কঠোর। এই ব্যাপারে উনি বলেছেন যে এক চুল পরিমাণ কাউকে ছাড় দেবে না, যেই দোষী হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, উনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দলীয়ভাবে নেবেন এবং প্রশাসনিকভাবে নেবেন। কিন্তু এত কঠোর ব্যবস্থা নেওয়ার পরেও কেন থামছে না কি মনে হয়? এটা কি ক্ষমতার জন্য নাকি এটা দলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, কি মনে হয়? আসলে এটা আপনি যেটা বলছেন সেটা আমি এই জন্য আপনার সাথে একমত প্রকাশ করেন। এটা থামছে না তাই না, এটা হয়তো মনে করছে এটা তো ধরেন যে যারা দেশের মধ্যে কিছু লোকজন থাকে যারা সবসময় সুযোগ খোঁজে, যে খোলা পানিতে সুযোগ খোঁজে, তো এইরকম মানুষের যখন এটা আপনার হলো তারা সবসময় এই কাজটা সুযোগ খোঁজার জানে। তারা আপনার বিএনপি বলেন, জামাত বলেন, অন্য পার্টি সব পার্টি বলেন, এটা তো শুধু আমাদের দলের জন্য না, অন্য দলের তো আরও অনেক বেশি হচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু একটা জিনিস অব্যাহত রেখেছে যে এইটা যারাই করুক না কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা ইনশাল্লাহ একসময় দেখবেন যে তারেক সাহেবের কঠোর পদক্ষেপ একসময় নিয়ন্ত্রণ চলে আসবে এবং দেশে আইনের শাসনে প্রতিষ্ঠিত ভালো হবে। নির্বাচন নিয়ে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে সামনে আসন্ন জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন যেই দল এনসিপি, এই এনসিপিকে আসলে বিএনপি কিভাবে দেখছে? তাদেরকে কি কোনো শক্ত প্রতিপক্ষ মনে করছে কিনা বা কেমন হবে আসলে এনসিপির সাথে নির্বাচন, কি মনে হয়? আসলে এনসিপির বিষয়ে আপনি যে বলেছেন যে বিএনপি জানেন যে বাংলাদেশের সর্বরাজনৈতিক বৃহৎ দল, এনসিপি বয়স এখনও হয়তো 6 মাসও পারেনি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য স্বাধীন মতামত প্রকাশ করার জন্য এবং যারা যে কেউ বাংলাদেশের সুষ্ঠু নাগরিক মানে যারা তারা যে কেউ তারা মতামত প্রকাশ করার জন্য এবং রাজনৈতিক দল গঠন করতে পারে। তাই আমার মনে হয় যে আপনারা দেখেছেন যে ছাত্র আন্দোলনের সাথে অনেকেই জড়িত ছিলেন, সামনে নেতৃত্ব দিতেন, তারা অনেকেই হয়তো একটা নতুন রাজনৈতিক দল তারা গঠন করেছে এবং তারা আগামী দিনে নির্বাচন করতে চায়। বিএনপি তারা তাকে প্রথমেই আমাদের বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব তাদেরকে সুস্বাগতম জানিয়েছেন, বলেছেন গণতন্ত্রের জন্য যত রাজনৈতিক দলের সৃষ্টি হোক না কেন যারা গণতন্ত্রের জন্য যারা কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তাদেরকে বিএনপি সবসময় স্বাগতম জানায়। তো তাদেরকে আগেই স্বাগতম জানিয়েছে। আমরা মনে করছি যে তারা হাঁটি হাঁটি পা পা করে আগামীতে বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা কাজ করে যাবে, এই মানুষের আস্থা অর্জন করুক, সেটা আমরা চাই। তো বিএনপি তাদেরকে কখনোই মানে প্রতিদ্বন্দ্বী মনে করে না। বিএনপি একটা মানুষকে মনে করে যে বিএনপি সবসময় মানুষের জন্য কাজ করে। গত 3 বার রাষ্ট্র ক্ষমতা বিএনপি ছিল। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মহান যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেটা আপনারা জানেন, এবং দুঃসময় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী তার সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী থেকে এদেশের নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনে হয়তো ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান সাহেব হয়তো বাংলাদেশে ইনশাল্লাহ নেতৃত্ব দেবেন। তো সেখানে আমরা অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে সমস্ত রাজনৈতিক দল কাজ করবে তাদেরকে আমরা সহযোগী মনে করি। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছি, নির্বাচন থেকে একটু সরে কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আমাদের বগুড়ার যে পার্কটির কথা তুলে ধরেছেন, তো সেই পার্কটি নিয়ে আসলে কি ভাবছেন এখন আপনারা? তো ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন সেই জায়গাটা। তো এটা একটা আবেগ থেকে উনি বলেছেন, আবেগ থেকে ভালোবাসার কথা বলেছেন। এটা দুটা জিনিস প্রমাণিত হয়, সেটা হলো যে বগুড়া মানুষের প্রতি তাদের যেটা ভালোবাসা এবং বগুড়ার যিনি সন্তান সেই কথাটাও তো ওখানে প্রতিষ্ঠিত হচ্ছে। তো আমরা মনে করি যে তারেক রহমান সাহেব মানুষের জন্য যে সমস্ত কাজের বগুড়া শুধু পার্ক না, ধরেন মেডিকেল কলেজের জন্য তার সাথে যে অবদান, এই যে বগুড়ার যে রাস্তাঘাট দেখছেন তার জন্য যে তার সাথে অবদান, বগুড়ার যে গ্যাস তার জন্য তার সাথে অবদান, বগুড়া শিশু হাসপাতাল তার সাথে অবদান, বগুড়ার যে সমস্ত উন্নয়ন হয়েছে
প্রত্যেকটা উন্নয়নের সাথে তারেক রহমান সাহেবের ছোঁয়া ছাড়া একটা উন্নয়নের সম্পন্ন হয়নি। তার যে দূরদর্শিতা চিন্তা ভাবনা, এই যে আজকে চিন্তা করে দেখেন যে রাস্তাঘাটের কথাই চিন্তা করে দেখেন, যদি আজকে এই রাস্তাঘাট যদি উনি যদি সম্প্রসারণ না করতেন তাহলে বগুড়া মানুষকে হাঁটতেই পারতেন না, গাড়ি ঘোড়া চলবে। তাই তার যে দূরদর্শিতার চিন্তা আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। তারেক সাহেবের যে উন্নয়নের যে ছোঁয়া ছিল সেগুলি যেন আরও সুন্দর করে মানুষের কল্যাণের জন্য যেন আমরা মানে ব্যবহার করতে পারি এবং সেগুলো উন্নয়নের জন্য ধারা যেন অব্যাহত রাখতে পারি। এইটার যদি অব্যাহত রাখতে পারি তাহলে তার যে উন্নয়নের প্রতি একটা ভালোবাসা ছিল বগুড়া মানুষের প্রতি, সেটা প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আপনাদের স্টুডিওতে ইনভাইট করার জন্য, এবং আমি আপনাদের মাধ্যমে জনগণকে আগামী নির্বাচনের জন্য মানুষের প্রতি ভালোবাসা এবং বিএনপির যে দায়িত্ববোধ সেই বিএনপির প্রতি মানুষের জন্য ভালোবাসা অব্যাহত থাকে, এটা আমি মানুষের কাছে প্রত্যাশা করি। দর্শক, রাতের ভোট, দামি ভোট এবং বিনা ভোটের নির্বাচন শেষে জনগণ এবার চায় সুষ্ঠু একটি নির্বাচন। সংবিধানের প্রথম কথা আমরা বাংলাদেশের জনগণ, এটি প্রতিষ্ঠিত করতে চায় সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে। আজ আমাদের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আমাদের নিউজের আপডেটগুলো পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।